আমাদের প্রচলিত আইনে এবং মেয়রের চেয়ারে বসা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনের চোখে একটা অপরাধ। প্রথমত আমি আসলে ব্যক্তিকে নিয়ে কোনো কিছু বলতে চাই না, কারণ প্রথমত হচ্ছে উনিও আমাদের গণঅভ্যুত্থানেরই একজন অংশীজন হিসেবে আমি মনে করি, এবং যে কারণে দেখবেন যে পুরো এই 1-1.5 মাসের ঘটনাক্রমে আমি কখনো ওনাকে টার্গেট করে, বা আমার জায়গা থেকে আমি স্পষ্ট করেছি, কিন্তু কখনো ওনাকে টার্গেট করে কিছু বলিনি, কারণ এটা আমার মন আমাকে সায় দেয় না যে আমি এই বিষয়ে কিছু বলি। তবে আমরা আরও দায়িত্বপূর্ণ আচরণ প্রত্যাশা করেছি আগে এবং এখনও করি। এবং যেটা হয়েছে যে সিটি কর্পোরেশন তালাবদ্ধ করা, আপনারা জানেন এটা সরকারি কাজে বাধা, এবং আমাদের অফিসারদেরকে কাজ করতে বাধা দেওয়া, এটাও একটা ক্রিমিনাল অফেন্স আমাদের প্রচলিত আইনে, এবং মেয়রের চেয়ারে বসা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আইনের চোখে একটা অপরাধ। তবে সেই জায়গা থেকে আমি যেটা বললাম সেটা আবারও বলি যে সরকারের সাথে রাজনৈতিক দলের যে একটা সহাবস্থানপূর্ণ সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কটাকে যাতে আমাদের কোনো সিদ্ধান্ত আসলে ক্ষতিগ্রস্ত না করে, এটা হচ্ছে আমাদের প্রাইমারি ফোকাস। তবে এই সম্পর্কটাকে সুন্দর রাখার জন্য আমার মনে হয় প্রত্যেকের দায়িত্বশীল আচরণ করা জরুরি, এবং সরকার রাজনৈতিক দলগুলো থেকে যেই উদ্যোগটা ছিল এই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে পৌঁছানোর জন্য, সেটা যাতে ব্যাহত না হয় সেজন্য রাজনৈতিক দলগুলো আরও দায়িত্বশীল হওয়াটা গুরুত্বপূর্ণ। সরকার তো আসলে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, কিন্তু সরকারের বাকি সকল স্টেক হোল্ডারদের সাথে এবং আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কনসার্ন এবং বাকি যারা সরকারের উপদেষ্টা পরিষদের ইয়েতে আমরা এই ধরনের বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হয়। একা আসলে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। এটা ওই ইভেন শপথের বিষয় হোক বা পুরো দক্ষিণ সিটি কর্পোরেশনকে ঘিরে গত 1-1.5 মাসের যেই পুরোটা বিষয়ই আমার একা সিদ্ধান্তের কোনো কিছু ছিল না, যেটা আসলে প্রজেক্ট করার চেষ্টা করা হচ্ছে যে আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে, সেই সুযোগটা আমার নাই। আপনারাও তো হাউসে কাজ করেন, আপনারাও জানেন যে আপনার সুপিরিয়রের কাছে আপনি দায়বদ্ধ, অথবা আমরা উপদেষ্টা পরিষদের কাছে দায়বদ্ধ। এই বিষয়গুলো যখন আসে আমাদের উপদেষ্টা পরিষদের বিবিধ অংশে এজেন্ডার বাইরে এগুলো নিয়ে আলোচনা হয়, এবং সেখান থেকে একটা সিদ্ধান্ত আসে, এখানে আমি দায়িত্বে আছি, আমি সেটাকে ক্যারি ফরওয়ার্ড, এবং এক্ষেত্রে আরও যারা স্টেক হোল্ডার আছেন, যেমন আইন মন্ত্রণালয় আছে, আরও যারা আছে, সবাই এটাকে ক্যারি ফরওয়ার্ড করার জন্য আসলে করে। এবং এই কথাটা তো শুধু আমি যে বলতেছি তা না, এই কথাটা তো ইশরাক ভাই উনি নিজেও বলেছেন যে উপদেষ্টা পরিষদে এটা নিয়ে আলোচনা হয়েছিল এখানে। তাহলে উনি কেন আমাকে ব্যক্তি হিসেবে আক্রমণ করছেন, আমার কাছে আসলে বিষয়টা একেবারেই বোধগম্য না। আমার মনে হয় যে এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে, এবং এর কিছু প্রমাণও আমরা পেয়েছি। যেমন আমার জন্মস্থানের যিনি বিএনপির নেতা আছেন, তিনি এটাকে অনেকভাবে উস্কাচ্ছেন, বিভিন্ন লজিস্টিক্স সহায়তা করছেন। আবার দেখা গেছে যে যখন রাজনৈতিক দলের সাথে সরকারের একটা টেনশন ছিল, সেখানেও একটা পলিটিক্যাল টুল হিসেবে ওনাকে ব্যবহার করা হয়েছে। দেখা গেছে যে কেউ উষ্মা প্রকাশ করছিলেন যে আমরা সরকারের বৈঠকের সময় পাচ্ছি না, পাচ্ছি না, সেখানে সরকারকে একটা চাপ দেওয়ার টুল হিসেবে আসলে সেটাকে ব্যবহার করা হয়েছে। এবং এক ধরনের আপনারা দেখেছেন এটা কোন পর্যায়ে চলে গিয়েছিল, এটা যমুনার সামনে বিক্ষোভ অবরোধ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার পদত্যাগের পর্যায়ে পর্যন্ত চলে গিয়েছে। জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে দেশে একটা 5ই আগস্টের পরে অনেক ক্রাইসিস একটা সিচুয়েশন, মানে সেকেন্ড বিগেস্ট ক্রাইসিস আমরা ফেস করেছি, সেটা আমরা আল্লাহর রহমতে আমরা উতরে এসেছি। এখানে আমি মনে করি যে জনাব ইশরাক হোসেন তিনি তরুণ প্রজন্মের একজন আইডল। আমরাও ওনাকে দেখেছি যে ওনার সাহসিক কার্যক্রম, সেই জায়গা থেকে আমার মনে হয় যে ওনাকে মিসগাইড করা হয়েছে, মিসলিড করা হয়েছে কোনো রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য, এবং সেটা এখনও করা হচ্ছে। এবং আমাদের আহ্বান থাকবে যে এই জায়গাগুলোতে আরও সতর্ক, আরও আলোচনার, যেহেতু সরকারের সাথে তো এখন রাজনৈতিক দলগুলো এই সরকারের অংশ, এবং এই সরকারগুলো রাজনৈতিক দলগুলোর কনসেনসাসের ভিত্তিতেই কিন্তু হয়েছে। আপনারা জানেন আমাদের লিয়াজু কমিটি প্রত্যেকটা দলের নেতাদের সাথে কথা বলে উপদেষ্টা পরিষদও ঠিক করে। তো আলোচনার ভিত্তিতেই যখন সবকিছু হচ্ছে, তাহলে এটা কেন নয়, আলোচনার ভিত্তিতেই তো হতে পারত। তো এটা আলোচনার পর্যায়ে না আসা এবং না আনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে আমি মনে করি। যারা আসলে রিড করেছে বা আদালতে যে প্রক্রিয়াটা হয়েছে সেটা আপনাদের সবার সামনে হয়েছে, সেটার সাথে মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নাই। ইভেন নির্বাচন কমিশনের ট্রাইব্যুনালে প্রথম যে রায়টা এসেছিল, সেখানেও কিন্তু স্থানীয় সরকার বিভাগ পক্ষভুক্ত ছিল না, এবং স্থানীয় সরকার বিভাগের প্রতি আপনারা যদি দেখেন আদালতের কোনো রায় কিন্তু স্থানীয় সরকার বিভাগের প্রতি নাই, যেটা বারবার বলার চেষ্টা করা হচ্ছে যে স্থানীয় সরকার বিভাগ আইন ভঙ্গ করেছে, আমরা আইন ভঙ্গ করেছি, আমরা আইনের কিছুই বুঝি না, বা মূর্খ টুর্খ অনেক কিছু বলতেছেন। কিন্তু আদালতের কোনো একটা রায় স্থানীয় সরকার বিভাগের কোনো করণীয় সম্পর্কে উল্লেখ নাই। আদালত আমাদেরকে বলে নাই যে স্থানীয় সরকার বিভাগ শপথ দাও, আদালত আমাদেরকে বলে নাই যে স্থানীয় সরকার বিভাগ এটা করো, ওটা করো। আদালতের রায়টা দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের প্রতি, দুইটাই। আমাদের অ্যাপিলেট ডিভিশনেরটাও নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছিল, এর আগে যেটা নির্বাচন কমিশন ট্রাইব্যুনাল থেকে আসছিল সেটাও নির্বাচন কমিশনকে দেওয়া হয়েছিল। তো এখানে টেকনিক্যালি স্থানীয় সরকার বিভাগের আইন ভঙ্গ করার কোনো হয় নাই, এবং যেহেতু একটা জায়গায় বলা হচ্ছে যে গ্যাজেটের মেয়াদ শেষ হওয়ার আগে আমরা কেমন শপথ দিয়ে নেই, এটা আইন ভঙ্গ হয়েছে। গ্যাজেটের মেয়াদটা
বিচারাধীন থাকা অবস্থায় হয়েছে। এটা খুব স্পষ্ট এবং এটা বোঝার জন্য